নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, বর্তমানে প্রচুর সংখ্যক কমেন্ট আসছে যে বোরো ধান চাষে প্রথম স্প্রে আমরা কখন করব, কোন সময় করব এবং প্রথম স্প্রেতে আমরা কি কি রাখব। তো যেহেতু এই বোরো ধান চাষ শুরু হয়ে গেছে, অলরেডি আমরা আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও কিন্তু আপনারা দেখেছেন যে দিয়েছি বোরো ধান চাষ নিয়ে। প্রথম সার ব্যবস্থা থেকে শুরু করে মিনি চাপান সার থেকে শুরু করে সবটাই মোটামুটি দেওয়া হয়েছে। আগামী তো আরও ভিডিও আনবো। তো এই যে প্রথম স্প্রে আমরা কখন করব সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব এবং প্রথম স্প্রেতে আমরা কোন কোন উপাদানগুলো রাখবো বা বিশেষ করে সেখানে কি ধরনের ছত্রাকনাশক, কি ধরনের কীটনাশক বা আমাদের সেখানে খাবার ব্যবস্থাগুলো কি থাকবে, সেই সব বিষয়গুলো নিয়েই আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, প্রথম স্প্রে বলতে আমরা বলতে পারি যে বোরো ধান চাষের যে প্রথম স্প্রেটা সেটা মোটামুটি আপনার ওই 17 থেকে 20 দিনের মধ্যে আমরা করে নেব। কারণ এই মুহূর্তে অর্থাৎ এই যে 17 থেকে 20 দিন যখন ধান গাছের বয়স হবে, এই মুহূর্তে ধান গাছের কী হয়, একটা গ্রোথের শুরু বলা যেতে পারে। কারণ আমরা এই যে বলি যে 10 থেকে 12 দিন 13 দিনের মধ্যে মিনি চাপান দেবো, আর মিনি চাপানটা দেওয়ার পরেই 4 থেকে 5 দিন পরে ধান গাছ কিন্তু হু হু করে বাড়তে শুরু করবে। আর এই যে যখনই ধান গাছ বাড়তে শুরু করবে তখনই কী হয়, ধান গাছের বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাই। সমস্যার মধ্যে বিশেষ করে যেমন ধরুন কিছু পোকার আক্রমণ হতেই পারে, বা যেই এলাকা ভিত্তিক বিশেষ করে এই যে সকল রোগ বলুন, পোকা বলুন, এগুলো এলাকা ভিত্তিক হয়ে থাকে। তো যেখানে রোগের আক্রমণ বা পোকার আক্রমণ বেশি, তো সেইখানে আগাম ব্যবস্থা স্বরূপ আমাদের স্প্রে করতেই হবে। তো সেই ক্ষেত্রে এই যে বলছি আমরা 17 থেকে 20 দিন যখন গাছের বয়স হবে, তো সেই মুহূর্তে আমাদের কি হয়, কিছু এই যে মাজরা পোকার আক্রমণ বলা যেতে পারে এই মুহূর্তে শুরুর একদম অবস্থা। মানে আমরা সাধারণত ধরতে পারি যে ধান গাছের যখন বয়স 25 দিন হয় তখন থেকেই মাজরা পোকার আক্রমণটা সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। তবে আগাম যদি আমরা এখানে একটা স্প্রে করে রাখতে পারি কীটনাশকের, তাহলে কি হবে, এই যে মাজরা পোকার যে আক্রমণ সেটা কিন্তু আপনি অনেকটা আটকাতে পারবেন। তাহলে আমরা এখানে কি ধরনের কীটনাশক ব্যবহার করব? খুব কি দামি কীটনাশক ব্যবহার করব, নাকি একদম যেগুলো কম দামের মধ্যে যে সকল কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করব? দেখুন, আমি বলবো একদম প্রাথমিক অবস্থায় আপনারা যে কীটনাশকগুলো ব্যবহার করবেন একদম সস্তার মধ্যে, আপনাদের নিকটবর্তী একদম সস্তার মধ্যে যে সকল কীটনাশকগুলো পাবেন, যেমন ধরুন ক্লোরোপাইরিফস, সাইফারমেথ্রিন, এই যে আলফামেথ্রিন, এই সকল যে কীটনাশকগুলো এইগুলোকে ব্যবহার করুন। বা আপনার ধরুন ল্যামডা সাইহ্যালোথ্রিন, যদিও বা এই ল্যামডা সাইহ্যালোথ্রিন আমরা যখন স্প্রে করি তখন কী হয়, যাদের একটু অ্যালার্জির প্রবলেম আছে বা আমাদের ইচিং প্রবলেম যেগুলো বলা যেতে পারে, তো তাদের কি হয়, শরীরে অ্যালার্জির সৃষ্টি করে, শরীর অনেক সময় চুলকায়, তো তারা অ্যাভয়েড করবেন অবশ্যই এই ল্যামডা সাইহ্যালোথ্রিনকে। এছাড়া বাদবাকি আপনারা এই ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন, এই সকল গ্রুপের যে কীটনাশকগুলো খুব সস্তার মধ্যে পাওয়া যায়, প্রোফেনোফস খুব সস্তার মধ্যে পাওয়া যায়, এগুলোকে স্প্রে করুন। আপনার খরচও বেশি পড়বে না, আপনার যে কীটের আক্রমণের হাত থেকে আপনার আগাম গাছকে কিন্তু রক্ষা করবে। তবে বারবার স্প্রে করতে যাবেন না, কারণ এর পরবর্তীতে মোটামুটি আমরা বলতে পারি যে 28 থেকে 30 দিনের মাথায় যখন আমরা স্প্রে করব তখন এর থেকে একটুখানি হেভি টেকনিক্যাল আমরা ব্যবহার করার চেষ্টা করব। প্রথমেই আপনি হেভি টেকনিক্যালের দিকে আসবেন না। এই যে ক্লোরোনিট্রানিলিপ্রোল, আপনার যে সকল ইনসিপিও, আপনার ভায়াগো, এই যে সকল কীটনাশকগুলো আছে হেভি টেকনিক্যাল, এগুলো প্রথমে স্প্রে করবেন না, এগুলোকে পরবর্তীর দিকে স্প্রে করুন। প্রথম দিকে একদম নর্মাল কীটনাশক যেগুলো আছে সেগুলো স্প্রে করুন। এবার আসি আমরা ছত্রাকের আক্রমণ বা রোগের আক্রমণ। আমরা যে অঞ্চলে বিশেষ করে দেখবেন ব্লাস্ট, আপনার ব্রাউন স্পট, এই সকল রোগগুলো আগাম ধানে আমরা দেখতে পেয়েছি, সেই এলাকাগুলোতে বা সেই মাঠে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবেন ছোট অবস্থা থেকেই কিন্তু এই যে স্পট, পাতায় স্পট, দাগ, এই ধরনের কিন্তু সমস্যা আমরা দেখতে পাই। তো সেই এলাকা ভিত্তিক আমরা কিন্তু এখানে ছত্রাকনাশক অবশ্যই একটা স্প্রে করে রাখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা কি ধরনের ছত্রাকনাশক স্প্রে করব? এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই সস্তার মধ্যে এবং কন্ট্যাক্ট বেস যে ছত্রাকনাশকগুলো বাজারে পাওয়া যায় সেই ধরনের ছত্রাকনাশক কিন্তু আমরা স্প্রে করার চেষ্টা করব। তার মধ্যে যেমন ধরুন আপনার ম্যাঙ্কোজেব, যেমন ধরুন প্রোপিনেপ,
যেমন ধরুন জিনেপ, এই যে টেকনিক্যালগুলো ছত্রাকনাশক বাজারে পাওয়া যায় এবং খুব কম দাম, কিন্তু এর যে কার্যকারিতা রেজাল্ট প্রিভেন্টিভ হিসাবে অর্থাৎ আগাম আমরা যদি ছত্রাকের আক্রমণের আগে আর কি ব্যবহার করি, আগাম ব্যবহার করে রাখি, তাহলে কিন্তু খুব ভালোভাবে আমাদের ছত্রাকের আক্রমণের হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করে। এছাড়া এইগুলো ব্যবহার করলে অর্থাৎ এই টেকনিক্যালগুলোর যে ছত্রাকনাশকগুলো এগুলো ব্যবহার করলে একটা প্লাস পয়েন্ট পাওয়া যায়। কি প্লাস পয়েন্ট? সেটা হচ্ছে এর মধ্যে জিঙ্ক থাকে, আর এই জিঙ্ক থাকার কারণে আমরা কি বলি যে এই যে মিনি চাপানে জিঙ্ক ব্যবহার কথা বলি, তাহলে আপনি এই যে এখানে ছত্রাকনাশক ব্যবহার করছেন তার পাশাপাশি এর মধ্যে জিঙ্ক আছে, জিঙ্কটাও কিন্তু আপনার গাছের কিন্তু উপকার করছে, সেখানে বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে কিন্তু গাছকে যেমন রক্ষা করছে, তার পাশাপাশি জিঙ্কের অভাব পূর্ণ করছে, গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে, গাছের মধ্যে একটা গ্রোথ নিয়ে চলে আসবে। তো সেই কারণে আমরা এখানে এই ধরনের ছত্রাকনাশক যেমন এই যে বলছি ম্যাঙ্কোজেব, আপনার প্রোপিনেপ, আপনার জিনেপ, এই ধরনের ছত্রাকনাশকগুলো এইগুলো ব্যবহার করার চেষ্টা করব। ডোজটা কীরকম রাখবো? ডোজটা আমরা প্রতি লিটার জলে মোটামুটি আপনার 2.5 থেকে 3 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারি। সেখানে আমরা কিন্তু মানে প্রয়োজন অনুসারে আমরা যদি আমাদের দেখা গেল যে এই যে এলাকায় বা যেই মাঠে আমাদের আক্রমণ প্রিভেন্টিভ হিসাবে অর্থাৎ আগে আমরা দেখেছি যে সেখানে খুব বেশি পরিমাণে আক্রমণ ছিল, তো সেই জায়গায় আমরা একটুখানি ডোজটা বেশি দেবো, এবং যেখানে দেখবেন যে আক্রমণ হয়নি বা যে অঞ্চলে আক্রমণ হয় না সেই অঞ্চলটায় আমরা মোটামুটি 2 থেকে 2.5 গ্রাম পরিমাণে কিন্তু ব্যবহার করলেই কিন্তু আমাদের ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো। এবার আসি আমরা এখানে আমাদের খাদ্য উপাদান হিসাবে আর কি রাখার প্রয়োজন আছে। দেখুন, খাদ্য উপাদান হিসাবে এই যে প্রাথমিক অবস্থায় আমরা যদি বলি, এই যে গাছের বয়স এখন কত, এখন হচ্ছে আমাদের বলছি 17 থেকে 20 দিন গাছের বয়স, তাহলে আমাদের এই সময় কি প্রয়োজন? গাছের গ্রোথের প্রয়োজন। তাহলে আপনার যদি গাছের গ্রোথ ঠিকঠাক থাকে, আপনি মিনি চাপান দিয়েছেন, আপনার গাছের গ্রোথ অবশ্যই ঠিক থাকবে। যদি ঠিকঠাক থাকে তাহলে আমি বলবো আপনি এখানে আর কোনো খাবার দেওয়ার আপনার প্রয়োজন নেই। যদি আপনার দেখা গেলো গাছের গ্রোথ তুলনামূলকভাবে কম, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জায়গায় খাবার ব্যবস্থা রাখতেই হবে, আর সেটা কি ওয়াটার সলিউবল যে এনপিকে, সেই এনপিকে ব্যবস্থাটা আপনাকে করতে হবে, কারণ এখানে আমরা তো জিঙ্ক পাচ্ছি অলরেডি, তাই এখানে আমার মনে হয় যে অন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র এনপিকে হিসাবে এখানে আপনি এনপিকে 19-19-19 সেটাকে ব্যবহার করতে পারেন। কতটা পরিমাণে ব্যবহার করবেন? প্রতি 15 লিটারে 50 গ্রাম থেকে 55 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন, বা 60 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা যেটা এনপিকে আপনার 12-61-0 এটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে দেখুন 12% নাইট্রোজেন আছে, আর আপনার 61% কি আছে? ফসফরাস, যেটা আপনার এই যে এই সময় শিকড়ের জন্য কিন্তু ভীষণভাবে উপযোগী, কারণ আপনার এই যে প্রথম অবস্থায় গাছের পাশকাঠি যখন ছাড়বে, কারণ এটা হচ্ছে পাশকাঠি তৈরির সময়, আর এখানে গাছের গ্রোথের পাশাপাশি কিন্তু ধান গাছের পাশকাঠির সংখ্যাকেও বৃদ্ধি করতে হবে, তাই এখানে শিকড়ের বৃদ্ধির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এখানে যদি আপনি এই এনপিকে 12-61-0কে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন। আর 12-61-0 কতটা ব্যবহার করবেন? প্রতি 15 লিটারে আপনি 50 থেকে 60 গ্রাম পরিমাণে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন। আর যেহেতু আমরা বলছি যে এই যে আপনার 17 থেকে 20 দিন গাছের বয়স, এখানে আপনার শিকড়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আমি বলবো আপনি অন্য কোনো কিছু যদিও বা না দেন, তাহলে এই যে একটা ছত্রাকনাশক, একটা কীটনাশক, এর সাথে বাজারে দেখবেন হিউমিক ফলবিক আপনি লিকুইড ফর্মে পাওয়া যায়, বিভিন্ন পার্সেন্টেজে পাওয়া যায়। তো একটা হিউমিকের স্প্রে এখানে কিন্তু অবশ্যই এই কম্বিনেশনের মধ্যে রাখবেন, তাহলে কি হবে? আপনার গাছের শিকড়ের বৃদ্ধি হবে, আর গাছের যত শিকড়ের বৃদ্ধি হবে গাছ বেশি পরিমাণে খাবার নিতে পারবে, গাছের গ্রোথটাও ঠিকঠাক মতো থাকবে এবং পাশকাঠিটাও বেশি আসবে। তা আপনার এখানে হিউমিক অ্যাসিড কী পরিমাণে ব্যবহার করবেন? দেখেন, অ্যাকচুয়াল যদি ডোজের কথা বলি তাহলে সেটা আমার বলাটা ঠিক হবে না। কেন হবে না? কারণ বাজারে বিভিন্ন পার্সেন্টেজের আপনার এই যে হিউমিক ফলবিক বাজারে পাওয়া যায়। আপনার একটা হিউমিক আছে আপনার যেমন ধরুন 22% মতো, তো যদি আপনারা সেটাকে বলা হয় আপনার ব্ল্যাক গোল্ড, তো এই হিউমিক অ্যাসিড ফলবিক অ্যাসিড যদি আপনারা পান, তাহলে তার ডোজটা স্বাভাবিক আপনার ওই 2 গ্রাম প্রতি লিটার জলে হয়। এবার যদি আপনার এর পার্সেন্টেজ বেশি হয়, তাহলে সেখানে কি হবে? ডোজের পরিমাণটা কম চলে আসবে। আর যদি দেখা গেল যে হিউমিকের পার্সেন্টেজ কম আছে, তাহলে আপনার ডোজটা বেশি হবে। এটা আপনাকে ডিপেন্ড করবে যে আপনার হিউমিক ফলবিকের যে পার্সেন্টেজ আপনার কতটা আছে তার উপরে। তো যাই হোক, এই 3টে কম্বিনেশন
একটা হচ্ছে ছত্রাকনাশক, একটা কীটনাশক, একটা হচ্ছে হিউমিক ফালভিকের একটা কম্বিনেশন। এই যে তিনটের একটা কম্বিনেশন যদি আপনারা করে নিয়ে আপনার গাছে স্প্রে করেন তাহলে আমি বলি এনাফ। এর পাশাপাশি অনেকে বলবে যে তাহলে আমরা এই সময় কি কোনো পিজিআর ব্যবহার করব না? দেখুন এইগুলো সবই অপশনাল। আপনার এই যে এনপিকে বলছি সেটাও অপশনাল, এখানে পিজিআর বলছি এটাও অপশনাল। কেন অপশনাল? কারণ গাছের গ্রোথটা আপনার কীরকম আছে তার উপর ডিপেন্ড করবে যে আপনি সেখানে এনপিকে খাবার হিসেবে এনপিকে ব্যবহার করবেন কিনা, আপনার পিজিআর ব্যবহার করতে হবে কিনা। আপনার গাছের গ্রোথ যদি ঠিকঠাক মতো থাকে, পাশকাঠি যদি ঠিক থাকে, তাহলে এগুলো কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি নর্মালি কীটনাশক আর ছত্রাকনাশক ব্যবহার করুন, তাতেই হবে। যদি আপনি দেখেন যে আপনার গাছের গ্রোথটা কম আছে, আপনার গাছের পাশকাঠি সংখ্যাটা খুব ভালো নেই, আর পাশকাঠি আরও বাড়াতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এই কম্বিনেশনের সাথে আপনি যে পিজিআরটা কম্বিনেশন করবেন সেটা হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন আমরা কার মধ্যে দেখেছি? আমি কিন্তু বারবার পুরনো অনেক ভিডিও আমি করেছি, সেখানে বলেছি। দেখবেন আপনার পোষক গ্রিন, কৃষি রসায়ন কোম্পানির পোষক গ্রিন, তার মধ্যে কিন্তু আপনার সাইটোকাইনিনকে দেখতে পাওয়া যায়। এছাড়া বাজারে আপনি বিভিন্ন কোম্পানির পাবেন, যেই প্রোডাক্টের মধ্যে আপনি সাইটোকাইনিন কে দেখতে পাবেন সেটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি যে পোষক গ্রিন ব্যবহার করতে হবে আপনাকে এমনটা নয়, আপনি যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। তো তো এই পোষক গ্রিনটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আমি এই নামটা নিই। তো আপনি যদি এই পোষক গ্রিনটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে প্রতি লিটার জলে 2 ml হারে, অর্থাৎ 15 লিটারে আপনি মোটামুটি 30 ml হারে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। আর যারা মিনি চাপান দিয়েছেন, আমি যে মিনি চাপানের ভিডিও দিয়েছি সেখানে কিন্তু আমি বলেছি যে সারের সাথে মিশিয়ে যদি আমরা জমিতে ব্যবহার করি তাহলে কিন্তু এই পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হয়। তো যারা মিনি চাপানে দিয়েছেন তাদের তো আর ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক, দুটো অপশনাল রাখলাম, একটা হচ্ছে এনপিকে আর একটা হচ্ছে এইখানে পিজিআর। এই দুটো বাদ দিয়ে আপনারা যে আপনার ছত্রাকনাশক, কীটনাশক এবং হিউমিক অ্যাসিড এর কম্বিনেশনটা করে আপনার জমিতে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। আর আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এখানে এনপিকে এবং একটা পিজিআর আপনি ব্যবহার করতে পারেন। তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা, এবার আসি যে আমরা কখন ব্যবহার করব, অর্থাৎ কোন সময়, দিনের কোন সময়। তো সব থেকে ভালো হয় আমরা যদি মোটামুটি বিকেলের দিকে স্প্রে করতে পারি, এবং যখন আমরা স্প্রে করব অবশ্যই জমিতে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করব গাছগুলো। কারণ দেখুন, আপনার যখন ধান গাছের বয়স ওই 17 থেকে 20 দিন, তখন দেখবেন খুব একটা ধান গাছ তো জমে না জমিতে। আপনার স্প্রে করলে গাছগুলো একটু ফাঁকা ফাঁকা থেকে যায়। তো একটুখানি লক্ষ্য রাখবেন যে গাছগুলো যেন ভালোভাবে ভিজে যায়, এইভাবে স্প্রে করবেন। কারণ আপনি এখানে যে স্প্রেটা করছেন সেটা সম্পূর্ণটা আপনার ওয়াটার সলিউবল, গাছের উপরে যেটা পড়বে সেটাই কার্যকারী হবে। আপনার মাটিতে যেটা পড়বে সেটা খুব বেশি আপনি কার্যকারী বা তার রেজাল্ট কিন্তু খুব বেশি পাবেন না। তাই একটুখানি গাছটা যাতে ভিজে যায় সেইভাবে স্প্রে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।